এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ৫% বাড়িয়ে প্রজ্ঞাপন, প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। প্রতীকের তালিকায় শাপলা না থাকায় দেয়া সম্ভব হচ্ছে না বললেন ইসি আনোয়ারুল। রমজানের আগেই নির্বাচনের আশ্বাস। এবং এনসিপির জুলাই সনদে সই না করা জাতীয় ঐক্যে ফাটল বলে মন্তব্য বিশেষজ্ঞদের, বাস্তবায়ন নিয়ে শঙ্কা। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবিকে বলেন রাস্টিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়, জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তী সরকার এ বিষয়ে গভীরভাবে অবগত। আমরা সব নাগরিককে আশ্বস্ত করতে চাই, নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। বিবৃতিতে আরও বলা হয়, নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিতে সম্মতি দিয়েছে সরকারের অর্থ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মূল বেতনের ৫% হারে সর্বনিম্ন ২,০০০ টাকা বাড়ি ভাড়া ভাতা দেয়া হবে। আর এ সুবিধা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে। সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়াম মিতুর সই করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ ভাতা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত পালন করতে হবে। এদিকে এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছে আন্দোলনরত শিক্ষকরা। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা দেয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন ইসি আনোয়ারুল ইসলাম। রোববার সকালে সিলেট পুলিশ লাইন্সের নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, অতীতের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবে না বলেও জানান তিনি। আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে না। নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনও ঘটেনি এবং অনেক কিছুই মিডিয়াতে আসছে। এগুলো আশা রাখি এগুলো আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। রাজধানীর গুলশান কার্যালয়ে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু ও জুলাই সনদ নিয়ে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জুলাই সনদের বিশ্লেষণ করার পাশাপাশি আগামী নির্বাচন ও গণভোট নিয়ে কথা বলেন। রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে ঐকমত্য হত্যাকাণ্ডের বিচার, এই শব্দটা নিয়ে তাদের আপত্তি ছিল। এই শব্দগুলো নিয়ে তারা আশঙ্কা করছিলেন, যদি সকল হত্যাকাণ্ডের বিচার করা হয় তাহলে যারা জনপ্রতিরোধের মুখে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী স্বৈরাচারের দোসর প্রাণ হারিয়েছে, তাদের বিষয়ে হয়তো তাদেরকে হত্যার জন্য অভিযুক্ত করা হতে পারে। রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে ঐকমত্য কমিশনের ৩০টি রাজনৈতিক দলের সাথে দীর্ঘ ৯ মাসে ৮৪টি সংস্কার প্রস্তাবের ঠাঁই হয় জুলাই সনদে। সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার সম্বলিত জুলাই সনদে স্বাক্ষরও সম্পন্ন। এতে ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেয়া এনসিপি স্বাক্ষর করেনি। এ নিয়ে বিশ্লেষকদের রয়েছে ভিন্ন মত। একদিকে জুলাই সনদ স্বাক্ষরকে ঐতিহাসিক অর্জন মনে করছেন, অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব না জেনেও সরকারের সেফ এক্সিট পরিকল্পনা।
সোহাগ মিয়ার ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। এখন জুলাই জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর দীর্ঘ 1 বছরের আলোচনার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের যেসব উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত হয়েছে সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার সম্বলিত জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করে বিএনপি, জামাত সহ 24টি রাজনৈতিক দল। তবে জুলাই আন্দোলনে নেতৃত্বাধীন শিক্ষার্থীদের রাজনৈতিক দল এনসিপি সহ 6টি দল সনদে স্বাক্ষর করেনি। এনসিপি চুক্তি ভঙ্গের প্রতিবাদ করেছে। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি ছাড়া জুলাই সনদের কোনো মূল্য নেই বলে মন্তব্য করেন দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। জুলাই সনদ আদেশ দেওয়া হবে, গণভোট হবে, তারপরে আগামী সংসদের দ্বৈত ক্ষমতা থাকবে বা দ্বৈত ভূমিকা থাকবে। কিছু সময়ের জন্য সংসদের কাছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার কিংবা সংবিধানের মৌলিক পরিবর্তন করার এখতিয়ার থাকবে। এটা তো পুরো জাতিকে সাক্ষী রেখে আপনারা সবাই একমত হলেন। তাহলে এখন আপনি অঙ্গীকারনামার মধ্যে এটা লিখবেন না কেন? এটা না লেখাটা হচ্ছে চুক্তি ভঙ্গ করার মতো। মানে জেন্টলম্যান এগ্রিমেন্টস যদি বলেন তাহলে এটা সেই এগ্রিমেন্টটা ভঙ্গ করার মতো। ঠিক আছে, আমরা সেই এগ্রিমেন্ট ভঙ্গ করাটা প্রতিবাদ করেছি এবং আমরা বলেছি যে বাস্তবায়ন পদ্ধতি উল্লেখ থাকা ছাড়া আমরা আসলে এটা স্বাক্ষর করতে পারি না। জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরকে ঐতিহাসিক অর্জন মনে করেন অধ্যাপক আব্দুল্লাল মামুন। এনসিপির জুলাই সনদে স্বাক্ষর না করাকে জাতীয় ঐক্যে ফাটল বলেও বিবেচনা করেন তিনি। 40 পাতার 84টি যে প্রস্তাব, আমি মনে করি সেটি আমাদের যে জুলাই পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা, গভর্নেন্স ইমপ্রুভ করা, গণতন্ত্রকে ঠিক করা এবং সর্বোপরি জনকল্যাণমূলক রাজনীতি এবং জনগণের জন্য রাষ্ট্র, সেই ধারণাগুলো এর মধ্যে আছে এবং এটি স্বাক্ষর করা মানে আমাদের একটা ঐতিহাসিক অর্জন সব রাজনৈতিক দলগুলোর মধ্যে। এখানে একটি কথা অবশ্যই দুঃখজনক যে রাজনৈতিক দলটি আর্গুয়েবলি নেতৃত্ব দিয়েছে, অবশ্যই অন্যান্য রাজনৈতিক দল মাঠে ছিল, কিন্তু এই তরুণরাই এই বিপ্লবের শেষ পর্যায়ের নেতৃত্বটা দিয়েছে, তাদের উপস্থিতি থাকাটা খুব জরুরি ছিল। জুলাই সনদ বাস্তবায়নযোগ্য নয়, শুধু লোক দেখানো বলে মন্তব্য করেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। এই দুইটা দলের মাত্র 4 জন প্রতিনিধি বাংলাদেশে রিপ্রেজেন্ট করে। 18 কোটি লোকরে কি এই মাত্র 4টা লোকের রিপ্রেজেন্ট করে, বাকিগুলো বাদ, আউট অফ কাউন্ট। গণফোরাম তো একটা হেভি ওয়েট আছে, ডক্টর কামাল, তাদের লোক গেছে কিন্তু স্বাক্ষর করে নাই। তার মানে কি? ইট ইজ নট এক্সিকিউটেবল এবং এটা একটা ভায়াবল কন্ট্রাক্ট না, ইট ইজ জাস্ট আই ওয়াশ। সরকারের সেফ এক্সিট দরকার বলেও মন্তব্য করেন তিনি। দলবিহীন নাগরিক যারা, আমি চ্যালেঞ্জ করতে পারি, দলবিহীন নাগরিক 100% এখনও এই সরকারকে সমর্থন করে। আর দলের যারা নাগরিক তারা এই সরকারকে ফ্রম ডে 1 সমর্থন করে নাই। জামাত টু সাম এক্সটেন্ড করছে, কিন্তু এর চেয়ে বড় দল যেটা করে নাই, কিন্তু তাকে নামাই দিতে পারে না, তা কিনার দিয়েও যাইতে পারে নাই। কিন্তু ইউনূস ইজ ম্যান অফ কমিটমেন্ট, সে চলে যাবে বিধায় সে এখন তার একটা সেফ এক্সিট দরকার। তাই সে নির্বাচন প্রক্রিয়া সনদ ভায়াবল হবে না, কার্যকর হবে না, জানে সে। তাহলে সরকারের স্বার্থ কি? সেফ এক্সিট। সংবিধানের 3 ডজনেরও বেশি অনুচ্ছেদ সংশোধনের প্রয়োজন হবে জুলাই সনদ বাস্তবায়নে বলে জানানো হয়েছে 84 দফা সংস্কার প্রস্তাব সম্বলিত এই সনদে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নামেই শুধু লঞ্চঘাট, নেই ঘাটলা, নেই চলাচলের সড়কও। প্রতিদিন ভাটার সময় কাদা পেরিয়ে আর জোয়ারের সময় পানি মারিয়ে লঞ্চে যাতায়াত করছেন যাত্রীরা। পটুয়াখালীর রাঙ্গাবলির বড় বাইশতিয়া ইউনিয়নের গাইয়াপাড়া লঞ্চঘাটের এই চিত্র দীর্ঘদিনের। সীমাহীন এই ভোগান্তি দূর হবে কবে তার কোনো উত্তর নেই সংশ্লিষ্টদের কাছে। রায়হান মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন জাবালুন নূর। প্রতিদিন সকাল বিকেল ঘাটে ভেড়ে লঞ্চ, যাতায়াত করেন শত শত যাত্রী। কিন্তু ব্যস্ততম এই লঞ্চ ঘাটে নেই কোনো পাটাতন, তাই কাদা আর পানি মারিয়ে উঠতে ও নামতে হয় যাত্রীদের। শুধু তাই নয়, ঘাট থেকে মূল সড়কে যাওয়ার নেই কোনো সংযোগ সড়ক, যে কারণে প্রায় 400 মিটার কাদা পানির পথ পেরিয়েই যেতে হয় প্রধান সড়কে। পটুয়াখালীর রাঙ্গামালী উপজেলার বড় বাইশাদিয়া ইউনিয়নের এই গাইয়াপাড়া ঘাটে প্রতিদিন এমন দুর্ভোগ নিয়েই চলাফেরা করছেন যাত্রীরা। চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নারী, শিশু ও রোগীদের। অনেক দুর্ভোগ, মানে দুর্ভোগের শেষ নাই। গাইয়াপাড়া ঘাটে প্রত্যেক দৈনিক 500-600 লোকজন উঠানামা করে, কিন্তু মানুষের চলাচল এতটা কষ্ট। লঞ্চ ঘাট নাই, কোনো পল্টন, এখানে মানুষের অনেক দুর্ভোগ। এই বর্ষার সিজন হইলে রাস্তাঘাট তলাইয়ে যায় পানিতে,
এছাড়া লঞ্চ থেকে যে কোনো পণ্য ওঠানো এবং নামাতেও অসুবিধায় পড়তে হয় প্রতিনিয়ত। এ জায়গায় ঘাট না থাকা না আমাদের অনেকে দুর্ভোগ হয়। ঘাট দেখা গেছে আমাদের জোয়ারের পানিতে জায়গা তলাই যায়, মালামাল নেওয়া যায় না, মালামাল নিতে আমাদের আস্তে আস্তে কষ্ট হয় অনেক। এই অবস্থা আমরা দুর্গতি করি আজ 30 বছর। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্বাস দেন, ঘাটটিতে পল্টন স্থাপনের জন্য BIWTA কে জানানো হবে। দ্রুত পল্টন দিতে না পারলে এডিপি প্রকল্পের মাধ্যমে আপাতত ঘাটলা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া সংযোগ সড়ক নির্মাণের বিষয়ে LGD ইতোমধ্যেই উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। যে আমাদের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অফিস থেকে মিনিস্ট্রিতে প্রস্তাব গিয়েছে, আমি এটা মনিটরিং করব এবং আরও যে সকল কাজ করা দরকার, বিশেষ করে রাস্তা নির্মাণের ক্ষেত্রে আমি খুব তাড়াতাড়ি আমরা কমিটি বসে আগামীতে এটার জন্য ব্যবস্থা নেব। গুরুত্বপূর্ণ এই লঞ্চ ঘাটের দ্রুত সংস্কার হবে বলে প্রত্যাশা স্থানীয়দের। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। নীলফামারীর সৈয়দপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র্যালি হয়েছে। শনিবার বিকেলে নীলফামারী সাংগঠনিক জেলা 2 এবং অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের সামনে মাদ্রাসা মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। বাঙ্গালীপুর ইউনিয়ন সভাপতি মুকসেদুল সোনার মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী 2 এর সাংগঠনিক জেলার সভাপতি ইউপি চেয়ারম্যান লাঞ্চু হাসান চৌধুরী। জেলার যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক মজিবুল হক, নীলফামারী সাংগঠনিক 2 জেলার সাবেক সভাপতি আমিনুল ইসলাম আমু সহ অনেকে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। সিদ্ধিরগঞ্জের স্থানীয় একটি রেস্তোরাঁয় আসুন মিলেমিশে শান্তি, সমৃদ্ধি ও সাম্যের সমাজ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ 3 আসনে আগামী জাতীয় নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করেন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জনগণের দীর্ঘদিনের বহু কাঙ্ক্ষিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর টু চেঙ্গাইন প্রধান সড়কটির উন্নয়ন কাজ শুরু হয়েছে। কাজটি শরীফ কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান পেয়ে তা শুরু করেছেন বলে জানিয়েছে এলাকাবাসী। সূত্রে জানা যায় এতে ব্যয় ধরা হয়েছে প্রায় 2 কোটি টাকা। এই রাস্তাটির কাজ সম্পন্ন হলে উপজেলার 5টি ইউনিয়নের 30 থেকে 35টি গ্রামের মোট 1 লক্ষ জনগণ এই রাস্তা দিয়ে চলাচল করবে। আপনারা সকলেই জানেন যে আমরা বিধিমতো এই কাজটি পেয়েছি, ওভার আমরা কাজটি করতেছি। কাজটি 0 থেকে 2114 মিটার ঢালাই গাড়িটা বানায় না দিছে, এটা বানায় নাই। আর এখন অসুবিধা, আমাদের তো অসুবিধাই হচ্ছে, সুবিধা কেমন পাবো আমরা। ঈদে মিলাদুন নবী ও হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীর 37তম পবিত্র বার্ষিক ওরস শরীফ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে বাহরাইনের মানাময় কেসিটি কনফারেন্স হল রুমে সংগঠনের উপদেষ্টা নাজমুল হুদার সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় দোয়া মাহফিল হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন ইন্টেরিয়র মিনিস্টার সাবেক অফিসার অ্যাডভোকেট তারেক আলওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট বেলাল উদ্দিন চৌধুরী আজহারি এবং সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ রানা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসিফ সহ বাহরাইনের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া 5% বাড়িয়ে প্রজ্ঞাপন, প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। প্রতীকের তালিকায় শাপলা না থাকায় দেয়া সম্ভব হচ্ছে না বললেন ইসি আনোয়ারুল, রমজানের আগেই নির্বাচনের আশ্বাস। এবং এনসিপির জুলাই সনদে সই না করা জাতীয় ঐক্যে ফাটল বলে মন্তব্য বিশেষজ্ঞদের, বাস্তবায়ন নিয়ে শঙ্কা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।